ফৌজদারি মামলা। ফৌজদারি কার্যবিধি পড়ার আগে একটু যদি আমরা পিছনে ব্যাক করি, আপনাদের প্রি ক্লাস নিয়েছিলাম অনেক আগে। তো প্রি ক্লাসে আমরা বলেছিলাম যে, মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, অধিকার রিলেটেড বা ভূমি সংক্রান্ত বিষয়ে, তাহলে সেই ক্ষেত্রে বিচার হবে কোন আইন অনুযায়ী? বিচার হবে হচ্ছে দেওয়ানি কার্যবিধি অনুযায়ী। প্রমাণ হবে কোন আইন অনুযায়ী? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইন অনুযায়ী। আবার মামলা যদি হয় দণ্ডবিধিতে, যেহেতু আমাদের বার কাউন্সিলের ৭ টা সাবজেক্টের মধ্যে দণ্ডবিধি আছে। তাহলে মামলা যদি দণ্ডবিধিতে হয় তাহলে প্রমাণ হবে কোন আইনে? ট্রায়াল হবে কোন আইনে? ট্রায়াল হবে হচ্ছে এই ফৌজদারি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাছাড়াও আমাদের কিন্তু অনেকগুলো আ ক্রিমিনাল রিলেটেড আইন আছে যেই সাবজেক্ট গুলো থেকে বিভিন্ন সেকশনে মামলা হয়, যেমন নারী শিশু নির্যাতন দমন আইন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আরো বিভিন্ন হচ্ছে নিবর্তনমূলক আইন আছে যেগুলোতে হচ্ছে ক্রিমিনাল মামলা হয়। সেই আপনার আইনগুলোতে যদিও ক্রিমিনাল মামলা হয় সেই ক্ষেত্রে বিচার কিন্তু হবে কোথায়? বিচার হবে এই ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, যদি না সেই স্পেশাল লতে বিচারের ক্ষেত্রে আলাদা করে কোনো কিছু বলা না থাকে। তার মানে দণ্ডবিধিতে যদি মামলা হয় তাহলে বিচার হবে এই ফৌজদারি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? মামলা হলেই তো হলো না। একটা মামলা হলো, কোথায় হলো? কোর্টে হলো বা থানায় হলো, যেখানেই হোক না কেন। মামলা একজনকে অভিযুক্ত করলেই কিন্তু হবে না। একটা কথা আছে প্রিজাম্পশন অফ ইনোসেন্স। একজনের বিরুদ্ধে একটা অভিযোগ দেয়া হলো, তাকে আমরা বলি অপরাধী বা আসামি। কিন্তু সে ততক্ষণ পর্যন্ত নির্দোষ যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে সেই অপরাধ প্রমাণিত হচ্ছে। তাহলে মামলা যদি হয় দণ্ডবিধিতে, বিচার হবে ফৌজদারি কার্যবিধিতে, আর হচ্ছে প্রমাণ হবে সাক্ষ্য আইনে। তার মানে আমরা যদি বলি এক কথায় এই ফৌজদারি কার্যবিধি প্রসিডিউরাল ল। এই ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন? এই ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন। আচ্ছা, ক্রিমিনাল মামলা আপনাদেরকে আনমিউট করে দিয়েছি। ক্রিমিনাল মামলা কয়টি উপায়ে করা যায়? আপনাদের মধ্যে অনেকে আর্মি আছেন, অনেকে পুলিশ আছেন। হ্যাঁ, দেখি কে বলতে পারেন যে কয়টি উপায়ে ক্রিমিনাল মামলা দায়ের করা যায় বা কয়টি উপায়ে হয়ে থাকে ক্রিমিনাল মামলা? ফৌজদারি মামলা। স্যার আসসালাম। স্যার ৩টি। স্যার ফৌজদারি ৪টি স্যার, ৪টি। আপনি বলছিলেন ৪টি স্যার। আচ্ছা, কি সেগুলো? স্যার একটা ছিল সিআর, জিআর, নন আরেকটা হচ্ছে স্যার আপনার ওই যে মানে অজ্ঞাতনামা যে মামলাটা হয় ওইটা আমার মনে নেই। এটা বলছি। এইবারই পরীক্ষায় আসছে। এইবারের পরীক্ষায় আসছে। আপনাদের এইবার যে লিখিত পরীক্ষা হলো সেখানে কিন্তু এই বিষয়ে আসছে। অনেকে প্রশ্ন ধরতে পারেনি। তাহলে সিআর মামলা বা কমপ্লেইন রেজিস্টার কেস কোথায় হয়? কোর্টে হয়। যেমন দণ্ডবিধির ৪০০ ৪২০, যৌতুক নিরোধনের ৩ ধারা, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলা। এই মামলাগুলো হচ্ছে কোর্টে হয়। এগুলো সাধারণত থানায় হয় না। তবে বিশেষ ক্ষেত্রে যদি ৪০০ ৪২০ এর মামলা খুব বেশি টাকার অ্যামাউন্ট হয় বা আলাদা করে যদি প্রেক্ষাপট থাকে তাহলে সেক্ষেত্রে থানায়ও অনেক সময় এফআইআর হয়। তাহলে আমরা যদি বলতে পারি দেখি প্র্যাকটিসের দিকে যে ফৌজদারি মামলা সাধারণত ৪ টি উপায়ে হয়ে থাকে। একটা হলো সিআর, এটা কমপ্লেইন রেজিস্টার কেস, ম্যাজিস্ট্রেটের নিকট করা হয় আর্জির মাধ্যমে। আরেকটা হলো কি জিআর, যেটা অভিযোগ থেকে করা হয়, এফআইআর হয়ে যায় সরাসরি। আর এটা হলো নন জিআর, যেটাকে আপনার হচ্ছে ১ম এ জিডি আকারে এন্ট্রি করা হয়, তারপর থেকে ওইখান থেকে নন জিআর মামলা হয়। আরেকটা বিষয় হলো ইউডি কেস, ধরেন হচ্ছে অস্বাভাবিকভাবে যদি কারো মৃত্যু হয়, সেটা অ্যাক্সিডেন্ট হতে পারে বা হচ্ছে রাস্তার পাশে একজনের অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছে। কে মেরেছে, কারা মেরেছে সেটা বোঝা যাচ্ছে না। কেউ বাদী হয়ে মামলাও করেনি। বা হচ্ছে চোর সন্দেহে, ডাকাত সন্দেহে মেরে ফেলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু একটা মামলা হয় যেটাকে আমরা বলি ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস। তারপরে পুলিশ কি করে সেই বিষয়ে তদন্ত করে। তদন্ত করে যদি কাউকে পাওয়া যায় সেই বিষয়ে কিন্তু অ্যাকশনে যাওয়া যায়। এই ফৌজদারি কার্যবিধি আমরা যদি একেবারেই হচ্ছে ৫৬৫ ধারা, ৫৬৫ টা যে ধারা আছে প্রত্যেকটা ধারাই আমি মনে করি যে সবার জানা উচিত, বোঝা উচিত। তারপরেও যেহেতু আমাদের হচ্ছে পরীক্ষা কেন্দ্রিক পড়াশোনা, আমাদের পরীক্ষায় পাস করতে হবে। আমরা হচ্ছে পরীক্ষাটাকে বেশি হাইলাইট করে পড়বো। কিন্তু কিছু বিষয় আছে, কিছু সেকশন আছে যেগুলোতে হচ্ছে আমরা একটু ডিটেইলস আলোচনা করব। যাতে আমাদের পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিসে যাব, প্র্যাকটিসে গিয়ে যাতে আমাদের হচ্ছে কষ্ট পোহাতে না হয়।
এই ফৌজদারি কার্যবিধি থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় হচ্ছে 20 মার্ক থাকবে এবং লিখিত পরীক্ষায় আপনাদের 15 মার্ক থাকবে। টোটাল হলো 35 মার্ক এই ফৌজদারি কার্যবিধিতে। আমি শুরু করতে পারি। ফৌজদারি কার্যবিধি কত সালের আইন? সেই ব্রিটিশরা লিখে দিয়ে গেছে এই ফৌজদারি কার্যবিধি। সর্বশেষ আমরা ২০২৫ সালে এসে সংশোধন করেছি। ফৌজদারি কার্যবিধি হলো ১৮৯৮ সালের আইন। বেসিক কিছু বিষয় আছে যেটা আমাদের সব সাবজেক্টেই আমরা পড়ি। বেসিক বিষয়গুলো আমি আপনাদেরকে সাজেস্ট করব, বেসিক যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনারা খাতায় লিখে পড়বেন। খাতায় যদি লিখে পড়েন তাহলে হচ্ছে পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে। তাহলে সর্বশেষ সংশোধন হয় কত সালে? এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পোর্টেন্ট। সর্বশেষ সংশোধন হয় হচ্ছে ১০ই আগস্ট ২০২৫ লাল কালি দিয়ে দাগ দিবেন। ১০ই আগস্ট ২০২৫ সালে ফৌজদারি কার্যবিধি কি হয়? সর্বশেষ সংশোধন হয়। ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম আ গোড়াপত্তন হয় কত সালে? ১৭৯৩ সালে। ফৌজদারি কার্যবিধি কত সালের আইন? ১৮৯৮ সালের আইন। ১৮৯৮ সালের কত নং আইন? ১৮৯৮ সালের হচ্ছে ৫ নং আইন। ফৌজদারি কার্যবিধি প্রকাশ হয় কত সালে? ১৮৯৮ সালের ২২ মার্চ কি হয়? ফৌজদারি কার্যবিধি প্রকাশিত হয়। ফৌজদারি কার্যবিধি হয় কার্যকর হয় কত সালে? ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় হচ্ছে ১৮৯৮ সালের ১লা জুলাই থেকে কি হয়? কার্যকর হয়। তাহলে এই যে প্রকাশ হয় কত সালে, পাস হয় কত সালে, কার্যকর হয় কত সালে, এগুলো কিন্তু আপনারা একবার পড়ার সময় মনে হবে পারি। কিন্তু যদি এমসিকিউ পরীক্ষায় মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে চলে আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা যদি এগুলি লিখে না পড়েন, তাহলে পরীক্ষার হল পর্যন্ত কিন্তু আপনাদের মনে থাকবে না। লিখিত পরীক্ষার জন্য এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট না। এমসিকিউ পরীক্ষার জন্য এই ইনফরমেশন গুলো ইম্পোর্টেন্ট। যে প্রকাশ হয় ১৮৯৮ সালের ২২ মার্চ আর কার্যকর হয় হচ্ছে ১৮৯৮ সালের ১লা জুলাই। ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন? ফৌজদারি কার্যবিধি হলো পদ্ধতিগত আইন বা প্রসিডিউরাল ল। ফৌজদারি কার্যবিধিতে এগুলো লাগবে না। আ ধারাটা পড়তে পারেন। ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা কয়টি আছে? ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা হলো ৫৬৫ টি। ফৌজদারি কার্যবিধিতে মোট তফসিল কয়টি ছিল? মোট তফসিল ছিল ৫ টি। ১ টি বাতিল হয়ে গেছে। ১ম টি বাতিল। বর্তমানে ৪ টি তফসিল কি আছে? ফৌজদারি কার্যবিধিতে ৪ টি তফসিল কার্যকর আছে। দ্বিতীয় তফসিলে কি আছে? ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকে কনফার্ম থাকেন এমসিকিউ পরীক্ষায় একটা কোয়েশ্চেন চলে আসবে। এই যে লাল কালি দিয়ে যে বর্ডার দিচ্ছি এখান থেকে একটা প্রশ্ন এমসিকিউ পরীক্ষায় ধরে নিতে পারেন ১ মার্কের। ১ মার্ক। তাহলে দ্বিতীয় তফসিলে কি আছে? ১ম তফসিল তো বাতিল। দ্বিতীয় তফসিলে কি আছে? দ্বিতীয় তফসিলে আছে দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিবরণ। এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে দ্বিতীয় তফসিলে কয়টি কলাম আছে? দ্বিতীয় তফসিলে ৮ টি কলাম আছে। এখন দ্বিতীয় তফসিলে যে ৮ টি কলাম আছে সেই ৮ টি কলামের ১ম কলামে কি আছে? ১ম কলামে আছে দণ্ডবিধির অধীন ধারা। আপনারা যারা ফৌজদারি কার্যবিধি হাতে আছে মূল বেয়ারেক্টের শেষে দেখবেন যে এই তফসিলের দেয়া আছে দেখবেন বের করে। এখানে ৮ টা কলাম করেও দেয়া আছে এবং দণ্ডবিধির অধীন ধারাগুলোও দেয়া আছে। ১ম কলামে বলা আছে দণ্ডবিধির অধীন ধারা দেখবেন যে সেখানে শুধু ধারার লিস্ট দেয়া আছে। দ্বিতীয় কলামে কি আছে? সেই অপরাধের নাম দণ্ডবিধির অধীন অপরাধ। তৃতীয় কলামে আছে সেই অপরাধে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে কিনা। চতুর্থ কলামে আছে যদি ওয়ারেন্ট প্রদান করা যায় তাহলে ওয়ারেন্ট প্রদান করবেন আদালত আর যদি সমন প্রদান করা যায় তাহলে আদালত সমন প্রদান করবেন। পঞ্চম কলামে আছে যে দণ্ডবিধির ওই ধারাটা জামিনযোগ্য কিনা। ষষ্ঠ কলামে আছে দ্বিতীয় তফসিলের যে দণ্ডবিধির ওই ধারাটা মীমাংসাযোগ্য কিনা। সপ্তম কলামে আছে দণ্ডবিধি অনুযায়ী দণ্ড আর অষ্টম কলামে আছে কোন আদালত দ্বারা বিচারযোগ্য। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন চলে আসলো যে কোনো একটি দণ্ডবিধির অধীন যেই ধারা সেটা জামিনযোগ্য কিনা কোথায় বলা আছে এবং আসছে পরীক্ষায় জামিনযোগ্য কিনা দ্বিতীয় তফসিলের পঞ্চম কলামে আছে। খাতায় লিখবেন ৩ বার করে লিখবেন যে দ্বিতীয় তফসিল প্রথম কলামে ধারা আছে দণ্ডবিধির অধীন, দ্বিতীয় কলামে আছে অপরাধ। একটু সিআরপিসিটা বের করে তফসিলটা বের করে ফেলেন দেখবেন যে এগুলোই বলা আছে। তৃতীয় কলামে আছে পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে কিনা। চতুর্থ কলামে আছে ওয়ারেন্ট প্রদান করে গেলে ওয়ারেন্ট, সমন প্রদান করে গেলে সমন। পঞ্চম কলামে আছে জামিনযোগ্য কিনা। ষষ্ঠ কলামে আছে মীমাংসাযোগ্য কিনা। সপ্তম কলামে আছে দণ্ডবিধি অনুযায়ী দণ্ড। আর অষ্টম কলামে আছে কোন আদালত দ্বারা বিচারযোগ্য।
আমরা ইতিপূর্বেই বলেছি এই ফৌজদারি কার্যবিধিতে মোট ৫ টি তফসিল ছিল। তার মধ্যে ৪ টি তফসিল কার্যকর আছে। তাহলে ১ম তফসিল বাতিল, ২য় তফসিলে আছে বিবরণ, অপরাধের বিবরণ, দণ্ডবিধির অধীনে অপরাধের বিবরণ। ৩য় তফসিলে কি আছে? ৩য় তফসিলে আছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা, আমাদের ফৌজদারি কার্যবিধির ৩৬ ধারায়ও আছে। ৪র্থ তফসিলে কি আছে? ৪র্থ তফসিলে আছে ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা, ধারা আছে ৩৭ এ। ৫ম তফসিলে কি আছে? ৫ম তফসিলে আছে বিভিন্ন ধরনের ফরম। আচ্ছা, সর্বশেষ সংশোধন এটা একটু কেটে দিবেন, হ্যাঁ? ২০১২ সালটা কেটে দিবেন। এখন আমাদের সর্বশেষ সংশোধন হয়েছে ১০ই আগস্ট ২০২৫ সাল। ১ মিনিট আমি একটু ছবি তুলে নিই। বিচার বিভাগ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কি হয়েছে? নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়েছে। রিট পিটিশন নাম্বার ২৪২৪/১৯৯৫, যে মামলাটা বিখ্যাত মামলা হাইকোর্ট বিভাগের, যে মামলাটার নাম হলো মাজদার হোসেন মামলা। এই মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় ৭ই মে ১৯৯৯ সালে হাইকোর্টে। সেই মামলার আপনার হচ্ছে হাইকোর্ট বিভাগ কি করেন? আপনার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করেন এবং ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি ১লা নভেম্বর ২০০৭ থেকে কি করা হয়? ১লা নভেম্বর ২০০৭ থেকে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। ফলে কি হয়? ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদ সৃষ্টি হয়। ১ ধারা থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় যেটা আপনারা মনে রাখবেন, এই ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় কবে থেকে? একটু লাল কালি দিয়ে দাগাবেন। ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় হচ্ছে ১লা জুলাই ১৮৯৮। কবে থেকে কার্যকর হয় ফৌজদারি কার্যবিধি? ১লা জুলাই ১৮৯৮। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ৪ ধারায় কি আছে? ৪ ধারায় আছে এই ফৌজদারি কার্যবিধির ৪ ধারায় আছে ডেফিনিশন। তাহলে কাকে বলে, কত প্রকার, কি, কি? আমরা তো বড় হয়ে গিয়েছি। এগুলো আর পরীক্ষায় আসবে না। কোথায় আছে সেটা কিন্তু আসতে পারে। আপনি আইনজীবী হতে চান, অ্যাডভোকেট হতে চান। তাহলে অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেখি কে বলতে পারেন। হ্যান্ড রেইজ করবেন? দেওয়ানি কার্যবিধির কোথায় আছে অ্যাডভোকেটের সংজ্ঞা? স্যার ২-১৫ স্যার। স্যার মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভেরি গুড। আপনারাই তো পাস করবেন, আগামীতে আইনজীবী হবেন। ২-১৫ তে আছে। উকিল, অ্যাডভোকেট, কুশলী, আইনজীবী। আর আমাদের ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির আছে ৪-১ এর এতে অ্যাডভোকেটের সংজ্ঞা আছে। অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা কোথায় আছে? ৪-১ এর এ বা ক এর ক। তারপরে এখান থেকে যেগুলো দাগ দিচ্ছি সেগুলো পড়লেই হবে। কিভাবে পড়বেন? ডেফিনিশন পড়া লাগবে না, কোথায় আছে সেটা জানবেন। এমসিকিউ পরীক্ষায় কিন্তু চলে আসে যে আপনার অ্যাডভোকেটের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৪-১ এর ক ধারায় আছে। অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা কত ধারায় আছে? ৪-১ এর ক এর ক ধারায় আছে বা এর এ ধারায় আছে। ইংলিশ আসবে আরকি। বাংলা খুব কম আসে এখান থেকে, ইতিপূর্বে যত কোয়েশ্চেন হয়েছে। জামিনযোগ্য অপরাধ নাকি জামিন অযোগ্য অপরাধ কোথায় আছে? ৪-১ এর বি তে আছে। চার্জ বা দোষারোপ এর সংজ্ঞা আছে কোথায়? ৪-১ এর সি। তারপরে হচ্ছে ৪-১ এর এচ কমপ্লেইন বা নালিশ। তারপরে হচ্ছে ৪-১ এর কে ইনকোয়ারি বা অনুসন্ধান। তারপরে ৪-১ এর আই ইনভেস্টিগেশন বা তদন্ত। ৪-১ এর এম জুডিশিয়াল প্রসিডিং বা হচ্ছে বিচারিক কার্যধারা। ৪-১ এর উতে কি আছে? অফেন্স বা অপরাধ। তাহলে অপরাধের সংজ্ঞা কোথায় আছে? অপরাধের সংজ্ঞা আছে হচ্ছে ৪-১ এর উতে আছে। তারপরে পড়বেন হচ্ছে ৪-১ এর টি পাবলিক প্রসিকিউটর। এটা আবার আছে, তবে ইম্পোর্টেন্ট। পাবলিক প্রসিকিউটরের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ৪-১ এর কি ধারায় আছে? সরকারি উকিল বা পাবলিক প্রসিকিউটর। ৪-এর ক তে কি আছে? কনস্ট্রাকশন অফ রেফারেন্স, রেফারেন্স সমূহের গঠন। মানে কিছু শব্দের ব্যাখ্যা।
এই ফৌজদারি কার্যবিধিতে শুধু যদি ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকে, আমরা সাধারণত জানি ম্যাজিস্ট্রেট হলো ২ প্রকার। একটা হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, আরেকটা কি? আরেকটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা যখন এই ফৌজদারি কার্যবিধি পড়ব, তখন আমরা আমাদের এই কোথাও যদি এই ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকে, সেটাকে আমরা কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট বুঝব না। কোথায় বলা আছে? ৪ এর কতে বলা আছে? কনস্ট্রাকশন অফ রেফারেন্স এ বলা আছে, রেফারেন্স সমূহের গঠনে বলা আছে। তার মানে এই ফৌজদারি কার্যবিধিতে যদি ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকে শুধুমাত্র, তাহলে সেটাকে আমরা কি ভাববো? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভাববো। আর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট কাকে বোঝাবে? সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটকে আমরা বলি ডিসি সাহেব এখন। ডিসি সাহেব আসতেছে। ওরে বাবা! কত বড় পদ জানি। তাহলে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট মানে হলো কি? জেলা ম্যাজিস্ট্রেট। আর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট ইকুয়াল টু চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে আমাদের এখানে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, উনার যেই পদমর্যাদা এবং আমাদের এই জেলার যে ডিসি সাহেব আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, উনারও কি? উনারও সেম পদমর্যাদা। সহকারী দায়রা জজ এই শব্দটা এখন আর নাই। আছে কি? যুগ্ম দায়রা জজ। জয়েন্ট সেশন জাজ। তাহলে সহকারী দায়রা জজ বলতে কাকে বোঝাবে? যুগ্ম দায়রা জজ বোঝাবে। সাধারণত লোকাল যে এরিয়াগুলো আছে যেমন টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ এই এরিয়াগুলোতে যেখানে হলো মেট্রোপলিটন এলাকার বাইরে। তাহলে মেট্রোপলিটন এলাকার বাইরে যত ম্যাজিস্ট্রেসি আছে সবগুলো কি হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 to 3 আর মেট্রোপলিটন এলাকায় হচ্ছে সবগুলো কি হবে? আপনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তার মানে মেট্রোপলিটন এলাকায় যিনি ম্যাজিস্ট্রেট থাকবেন তাকে বলা হবে কি? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর সকল ক্ষেত্রে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কি হবেন? ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি হবেন তিনি সবসময় ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট হবেন। ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। হিউজ ইম্পোর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড সেকশন 6 ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। ৬ এর ১ এ বলা আছে সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত সাধারণত ২ প্রকার। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। ফৌজদারি আদালত সুপ্রিম কোর্ট ব্যতীত কত প্রকার? উত্তর কি হবে? উত্তর হবে ২ প্রকার। কি, কি? সেশন কোর্ট অ্যান্ড ম্যাজিস্ট্রেট কোর্ট। সেশন কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট। সেশন মানে হলো দায়রা আদালত, আরেকটা হলো কি? ম্যাজিস্ট্রেট আদালত। ৬ এর ২ বলা আছে ফৌজদারি কার্যবিধির ম্যাজিস্ট্রেট কত প্রকার? এমসিকিউ পরীক্ষায় আসবে। আমাকে আগে প্রশ্নটা আগে ভালো করে বুঝতে হবে যে এখানে কি প্রশ্নের মধ্যে কি শুধু ম্যাজিস্ট্রেট কত প্রকার সেটা জানতে চেয়েছে? নাকি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার সেটা জানতে চেয়েছে? এটা কিন্তু আগে আপনাকে ধরতে হবে। তাহলে প্রশ্নে যদি দেয়া থাকে যে ম্যাজিস্ট্রেট কত প্রকার, তাহলে উত্তর কি হবে? ম্যাজিস্ট্রেট সাধারণত ২ প্রকার। একটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আরেকটা হলো কি? আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট। ৬ এর ৩ এ বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো ৪ প্রকার। তাহলে ১ নম্বরে কে? ১ নম্বরে হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ২ এ কি? ২ এ হলো আপনার ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ৩ এ কি? ৩ এ হলো ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর ৪র্থতে হলো ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই হলো ৪ প্রকারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখান থেকে ৩ টা কোয়েশ্চেন হতে পারে। ১ম কোয়েশ্চেন হবে দায়রা আদালত, ফৌজদারি আদালত। ফৌজদারি আদালত কত প্রকার? ফৌজদারি আদালত হলো ২ প্রকার। দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত কত প্রকার? ম্যাজিস্ট্রেট আদালত হলো ২ প্রকার। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো ৪ প্রকার। কি, কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ২য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। ধারা ৯ এ বলা আছে দায়রা আদালত। তাহলে দায়রা আদালত কত প্রকার? দায়রা আদালত হলো ৩ প্রকার। সেশন কোর্ট কত প্রকার? সেশন কোর্ট ৩ প্রকার। কি, কি? সেশন জাজ অর্থাৎ দায়রা আদালত, এডিশনাল সেশন জাজ অর্থাৎ অতিরিক্ত দায়রা জজ। আরেকটা হলো কি? যুগ্ম দায়রা জজ বা জয়েন্ট সেশন জাজ। তাহলে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, জয়েন্ট সেশন জাজ, দায়রা আদালত, তারপর হচ্ছে অতিরিক্ত দায়রা আদালত, আরেকটা হলো কি? যুগ্ম দায়রা আদালত। তাহলে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। দায়রা আদালত কত প্রকার? দায়রা আদালত হলো ৩ প্রকার। ধারা ১০ এ বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করবে? নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে হচ্ছে সরকার। সরকার কাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে? ১০ এর সাবসেকশন ৫ পড়লেই হবে। সাবসেকশন ৫ এ কি বলা আছে দেখেন। সরকার যদি উপযুক্ত মনে করেন তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিস
প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের থেকে কি করতে পারেন? নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে পারেন। তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া যেতে পারে। কোথায় বলা আছে? '১০ এর ৫ এ বলা আছে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাদের থেকে নিয়োগ দেওয়া হয়? এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়। ১১ ধারায় আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে নিয়োগ দেন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো রাষ্ট্রপতি নিয়োগ দেন। আমাদের সংবিধানের ১১৫ অনুচ্ছেদে কি বলা আছে? সংবিধানের ১১৫ অনুচ্ছেদে বলা আছে অধস্তন আদালতে নিয়োগ। তাহলে বিচার বিভাগীয় পদে বা বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কি করবেন? রাষ্ট্রপতি প্রণীত বিধি অনুযায়ী নিয়োগ দান করবেন। তাহলে আপনার ১১ ধারায় যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের কথা বলা আছে, সেটা কে নিয়োগ দিবেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দিবেন হচ্ছে রাষ্ট্রপতি। সংবিধানের কত অনুচ্ছেদে অনুযায়ী? ১১৫ অনুচ্ছেদ অনুযায়ী। আর বিধিসমূহের কথা কোথায় বলা আছে? বিধিসমূহের কথা বলা আছে ১৩৩ অনুচ্ছেদে সংবিধানের। এই সংবিধানের ১১৫ অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে ম্যাজিস্ট্রেট পদে নিয়োগদানের কি করা হয়েছে? ক্ষমতা দেওয়া হয়েছে। এখন রাষ্ট্রপতি কোন বিধি অনুযায়ী নিয়োগ দিবেন সেই সম্পর্কে কোথায় বলা আছে? ১৩৩ অনুচ্ছেদে বলা আছে। ১২ ধারায় বলা আছে বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ যারা হচ্ছে ১ম শ্রেণী, ২য় শ্রেণী, ৩য় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করতেছেন তাদের মধ্যে থেকে সরকার যে কাউকে অতিরিক্ত পুলিশ সুপারকেও আপনার হচ্ছে স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে কি করতে পারেন? স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন। খুবই মজার পড়া ফৌজদারি কার্যবিধি। কখনোই মনে হবে না এই ফৌজদারি কার্যবিধি পড়ার সময় আমরা ফৌজদারি কার্যবিধি পড়তেছি। মনে হবে কি আমাদের সামনে এই বিষয়গুলো চোখের সামনে ভাসতেছে। যারা কোর্টে যায় রেগুলার, আপনাদের তো অবশ্যই এগুলো একেবারেই মুখস্থ। বিশেষ করে সিনিয়র যদি ক্রিমিনাল সাইডে প্র্যাকটিস করে থাকেন, তাহলে তো কোনো কথাই নেই। এখন আপনাকে যেটা মাথায় রাখতে হবে, পড়াটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এবং কত নাম্বার সেকশনে আছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। না হলে কিন্তু পরীক্ষায় আপনি ভালো করতে পারবেন না। এখন আপনি জানেন যে আ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয় কোথা থেকে? সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের থেকে। কিন্তু কত ধারায় আছে সেটা আপনার মনে পড়তেছে না। আপনি পরীক্ষার হলে কনফিউশন এ চলে গেছেন যে ১০ ধারা হবে নাকি ১১ ধারা হবে। আপনি ভুল করে ১১ ধারা দাগিয়ে এসেছেন। ভুল হয়ে যাবে। ১২ ধারায় বলা আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে যে বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ সম্পর্কিত বিধান ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? ১২ ধারায় আছে। ১৭ ধারায় হলো যারা ম্যাজিস্ট্রেট আছেন তাদের অধীনতা বা অধস্তনতা। কে কার অধীন? যত নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন সবাই কার অধীন? একটা জেলার মধ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীন। দেখেন ১৭ ধারাটা দেখেন যে ম্যাজিস্ট্রেটগণের অধীনতা। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কার অধীন? নির্বাহী ম্যাজিস্ট্রেট হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীন। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীন? হ্যাঁ, অধীনস্থ। সেশন জাজ কোর্টের অধীনস্থ। আবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কার অধীনস্থ? মেট্রোপলিটন সেশন জাজ কোর্টের অধীনস্থ। '২২ ধারা আপনাদের এমসিকিউ পরীক্ষায় একবার আসছে। মফস্বল এলাকার জাস্টিস অফ দ্য পিস ২৫ ধারা থেকে একবার এমসিকিউ পরীক্ষায় আসছে। তাহলে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস কে হবেন? বাংলাদেশী নাগরিক। তাহলে মফস্বল এলাকার জন্য জাস্টিস অফ দ্য পিস সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের যেকোনো নাগরিককে জাস্টিস অফ দ্য পিস হিসেবে কি করতে পারেন? নিয়োগ দিতে পারেন। আর ২৫ ধারায় বলা আছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে বিচারপতিগণ আছেন, সেই বিচারপতিগণ কি হবেন? পদাধিকার বলে আপনার হচ্ছে জাস্টিস অফ দ্য পিস বলে বিবেচিত হবেন। এবং যে জেলা জজ আছেন বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তারা ওনাদের স্ব এলাকায় জাস্টিস অফ দ্য পিস বলে বিবেচিত হবেন। জাস্টিস অফ দ্য পিস হলো রাস্তার মধ্যেই বা হচ্ছে ওপেনেই একটা অপরাধ সংঘটিত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে উনি ওইখানে ওপেনেই কোর্ট বসাতে পারবেন। রাস্তার মধ্যে হোক আর যেইখানেই হোক, কোর্ট বসিয়ে উনি কি করতে পারবেন? উনি বিচার করতে পারবেন, অপরাধ অনুযায়ী শাস্তি দিতে পারবেন। এই যে ক্ষমতাটা এটাকে বলা হয় কি? জাস্টিস অফ দ্য পিস। তাহলে জাস্টিস অফ দ্য পিস মফস্বল এলাকার জন্য ২২ ধারায় আছে।
কে হতে পারেন? যে কেউ। আদালত সরকার যাকে উপযুক্ত মনে করেন অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। আর ২৫ ধারায় হলো সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জাস্টিস অফ দ্য পিস হবেন, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে তাদের স্ব এলাকায় জাস্টিস অফ দ্য পিস বলে বিবেচিত হবেন। এমসিকিউ অনুশীলন আছে আপনারা অবশ্যই এই এমসিকিউ অনুশীলনগুলো ভালো করে দেখবেন। এখান থেকেই আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোয়েশ্চেন আসবে। উপরের পড়াগুলো আগে পড়বেন, তারপরে হচ্ছে ভিতরে যে এমসিকিউ অনুশীলনগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে পড়াশোনা করবেন। আচ্ছা, দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিচার ২৮ ধারা। কে দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিচার করবেন? সেশন কোর্ট বিচার করবেন, হাইকোর্ট বিচার করবেন এবং দ্বিতীয় তফসিলের ৮ম কালামে যেই আদালতগুলোর কথা বলা আছে সেই আদালত কি করবেন? দণ্ডবিধির অধীন অপরাধের বিচার করবেন যে কোন আদালত দ্বারা বিচারযোগ্য। ২৯ এর গ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখানে বুঝার কিছু আছে। ২৯ এর গ এবং হচ্ছে ৩৩ এর ক। ২৯ এর গ, ৩৩ এর ক একসাথে মিলিয়ে পড়তে হবে। আবারও বলতেছি ২৯ এর ঘ এবং ৩৩ এর ক কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। ২৯ এর গতে কি বলা আছে? ২৯ এর গতে বলা আছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে আপনার হচ্ছে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। কোন বিচার করার ক্ষমতা? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন কোনো অপরাধের। আবারও যদি রিপিট করি, সরকার গভর্নমেন্ট কার সাথে পরামর্শ করবেন? সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করবেন। তাহলে সরকার পরামর্শ করবেন হাইকোর্ট বিভাগের সাথে। তাহলে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যাকে আমরা সিএমএম বলি বা সিজেএম বলি বা এসিজেএম, এসিএমএম অর্থাৎ অতিরিক্ত চিফ বা হচ্ছে অতিরিক্ত মেট্রো তাদেরকে আপনার হচ্ছে কি করতে পারেন? মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় অর্থাৎ মৃত্যুদণ্ড ব্যতীত যেমন যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ স্যারকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কি করতে পারেন? যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। ২৯ এর গয়ের খতে বলা আছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা আছেন তাদেরকে কি করতে পারেন? আপনার ১০ বৎসর পর্যন্ত কারাদণ্ডযোগ্যের অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। তাহলে ২৯ এর গয়ের কতে হলো চিফ স্যারকে যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা দিতে পারেন। ২৯ এর গয়ের খতে হলো আপনার হচ্ছে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে ১০ বৎসর পর্যন্ত আপনার হচ্ছে দণ্ডনীয় মামলার বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। তার মানে ২৯ এর গ থেকে আমরা যেটা স্পষ্ট প্রতীয়মান হচ্ছে, এইখানে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। কিন্তু ৩৩ এর ক তে বলা আছে, এই যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, ওনারা ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন, বিচার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত হয়েছেন। কিন্তু দণ্ড দেয়ার জন্য কিন্তু ক্ষমতাপ্রাপ্ত হননি। যদিও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করতে পারবেন, কিন্তু উনি যদি শাস্তি দিতে হয়, শাস্তি দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন কত বছর? সর্বোচ্চ ৭ বছর কি করতে পারবেন? ৭ বছর কারাদণ্ড দিতে পারবেন। তাহলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আদালত সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড দিতে পারবেন। সেটা আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক বা আপনার হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোক। আশা করি ক্লিয়ার হয়েছেন। আবার রিপিট করে দিচ্ছি। ২৯ এর গ এবং ৩৩ এর ক। ২৯ এর গ এর কতে বলা আছে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড নয় অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। হ্যাঁ? এখানে বিচার করার হবে। ম্যাজিস্ট্রেট হিসেবে করার আগে বিচার শব্দটা মিস হয়েছে। এখানে বিচার হবে, হ্যাঁ? বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। আর খতে হলো ১০ বছরের কারাদণ্ডযোগ্য এমন অপরাধের বিচার করার ক্ষমতা কি করতে পারেন? অর্পণ করতে পারেন। ৩৩ এর কতে বলা আছে বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন, ওকে ফাইন। কিন্তু উনারে যদি সাজা দিতে হয় তাহলে সর্বোচ্চ সাজা দিতে পারবেন কত বছর? সাজা দেওয়ার ক্ষেত্রে উনারা সাজা দিতে পারবেন শুধুমাত্র
7 বছর। ৩১ ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ। ৩১ ধারায় ৩ টা সাবসেকশন আছে। আমরা জানি সেশন কোর্ট কত প্রকার? সেশন কোর্ট হলো ৩ প্রকার। কি, কি? আপনার হচ্ছে হাইকোর্ট, দুঃখিত আপনার হচ্ছে আ আ জেলা দায়রা জজ, সেশন জাজ, এডিশনাল সেশন জাজ, আরেকটা হলো জয়েন্ট সেশন জাজ। ৩১ ধারায় হাইকোর্ট বিভাগ এবং সেশন জাজ কর্তৃক দণ্ডের বিধান বলা আছে। ৩১ এর ১ এ বলা আছে, হাইকোর্ট বিভাগ কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারবেন। তার মানে হাইকোর্ট বিভাগ কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত মৃত্যুদণ্ডও দিতে পারবেন। এটা হাইকোর্ট বিভাগকে কি করা হয়েছে? হাইকোর্ট বিভাগকে সেই ক্ষমতা দেয়া হয়েছে। ৩১ এর ২ এ বলা আছে সেশন কোর্ট অর্থাৎ আমাদের যে সেশন জাজ আছে জেলা পর্যায়ে এডিশনাল সেশন জাজ আছে, উনারা কি করতে পারবেন? উনারাও আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারবেন। তার মানে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ উনারা কি করতে পারবেন? উনারা মৃত্যুদণ্ড দিতে পারবেন। তবে সেশন জাজ বা এডিশনাল সেশন জাজ যদি মৃত্যুদণ্ড দেন সর্বোচ্চ শাস্তি, তাহলে সেই ক্ষেত্রে এই ফৌজদারি কার্যবিধির ৩৭৪ ধারায় তা কার্যকর করার আগে কার অনুমোদন লাগবে? হাইকোর্ট বিভাগের কি লাগবে? হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। খুবই মজার পড়া। ৩১ এ বলা আছে হাইকোর্ট বিভাগ এবং সেশন জাজ যেই দণ্ড দিতে পারেন, ৩১ এর ১ এ বলা আছে হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। মানে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিতে পারেন। ৩১ এর ২ এ বলা আছে সেশন জাজ কি করতে পারেন? সেশন জাজও আইনে অনুমোদিত যেকোনো দণ্ড দিতে পারেন। তবে যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে সেই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের কি লাগবে? ৩৭৪ ধারায় এই ফৌজদারি কার্যবিধির হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। ৩১ এর ৩ এ বলা আছে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দিতে পারবেন। ৩২ এ বলা আছে ম্যাজিস্ট্রেটগণ যেই দণ্ড দিতে পারেন। ৩২ এর ১ এ বলা আছে, এইখানে কিন্তু সংশোধন হয়েছে। ২০২৫ সালের ১০ই আগস্ট এই ৩২ ধারা সংশোধন হয়েছে। ৩২ এর ১ এ বলা আছে ম্যাজিস্ট্রেট যে দণ্ড দিতে পারবেন তার মধ্যে ৩২ এর ১ এ হলো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড দিতে পারবেন। এবং আগে ছিল ১০,০০০ টাকা জরিমানা। এখন সেটা কত করা হয়েছে? সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা কি করতে পারবেন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৫ লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। এমসিকিউ পরীক্ষার জন্য হিউজ ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষায় আসবে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যারা পুরাতন বই পড়েন ওগুলো একদম হাত থেকে ফেলে দেন। বিশেষ করে দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি। আমি আপনাদেরকে পিডিএফ দিয়েছি এগুলো প্রিন্ট আউট করে নেন। এখানে সর্বশেষ দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি সংশোধনী সহ আছে। আর এখন পর্যন্ত অনেকেই হচ্ছে বই নিয়েছেন বা শিটগুলো প্রিন্ট আউট করেছেন। যারা এখনো করেননি আমাদের স্টকে হচ্ছে এই পিডিএফ গুলো আলাদা, আলাদা করে এতদিন অনেক সমস্যা ছিল। বিশেষ করে ফ্রন্টের বা হচ্ছে বাদাই সমস্যা ছিল। এখন আর আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আলাদা, আলাদা করে ৭ টা সাবজেক্ট সুতা দিয়ে এবং হচ্ছে শিট আকারে বাদাই করা আছে। আপনারা চাইলে সেগুলো নিতে পারেন। ওকে। ৩২ এর ১ এ বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত বছর শাস্তি দিতে পারেন? ৫ বছর ৫ লক্ষ টাকা। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারেন? উত্তর হবে ৫ লক্ষ টাকা। আচ্ছা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারেন? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড দিতে পারেন। আর কত টাকা জরিমানা করতে পারেন? হ্যাঁ, দেখেন তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৩ লক্ষ টাকা জরিমানা করতে পারেন। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কত বছর কারাদণ্ড দিতে পারেন? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট ২ বছর কারাদণ্ড দিতে পারেন। আর কত টাকা জরিমানা করতে পারেন? সর্বোচ্চ ২ লক্ষ টাকা জরিমানা করতে পারেন। তারপরে চলে যাব হচ্ছে ৩৫ এর ক, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ৩৫ এর ক তে কি বলা আছে? ধরেন হচ্ছে রহিম সাহেব একজন ছিনতাইকারী বা রহিম সাহেব হলো কি? একজন ডাকাত। এখন উনার ছিনতাইয়ের মামলায় বা ডাকাতির মামলায় উনি কি হয়েছেন? রহিম সাহেব গ্রেপ্তার হয়েছেন। এখন গ্রেপ্তার হয়ে উনি জেল হাজতে অন্তরীণ আছেন। উনি জেল হাজতে আজকে ৭ বছর ধরে অন্তরীণ আছেন। কিন্তু বিচার শেষে রহিম সাহেবের সাজা হলো কত বছর? বিচার শেষে রহিম সাহেবের সাজা হলো ৫ বছর। অথচ উনি কখনোই জামিনে বের হননি। উনি গ্রেপ্তার হওয়া থেকে শুরু করে অদ্যাবধি জেল হাজতেই আছেন। তাহলে এই ক্ষেত্রে ওনাকে কখন মুক্তি দেওয়া হবে? এই ৩৫ এর ক তে বলা আছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে তাহলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ দিতে হবে। তাহলে উনি আপনার হচ্ছে ৭ বছর ধরে জেল হাজতে আছেন।
কিন্তু বিচার শেষে ওনার সাজা হলো ৫ বৎসর। তাহলে এই ক্ষেত্রে তাকে কখন মুক্তি দিতে হবে? সাথে, সাথে মুক্তি দিতে হবে এবং রহিম সাহেবের যদি কোনো জরিমানা হয়ে থাকে সেই জরিমানাটাও কি হবে? জরিমানাটাও মওকুফ হবে। আর যদি এরকম হয় যে রহিম সাহেব একটা ডাকাতির মামলায় বা আপনার হচ্ছে ছিনতাইয়ের মামলায়, দস্যুতার মামলায় গ্রেপ্তার হয়ে অদ্যাবধি ৫ বছর ধরে জেল হাজতে অন্তরীণ আছেন। পরবর্তীতে মামলার ট্রায়াল শেষ হওয়ার পর, বিচার শেষ হওয়ার পর উনার সাজা হলো। সাজা হলো কত বৎসর? সাজা হলো ৭ বছর। এই ক্ষেত্রে উনি আর কতদিন জেল খাটবেন? এই ক্ষেত্রে উনি হচ্ছে আপনার ৫ বছর ধরে জেলে আছেন, সাজা হয়েছে ৭ বছর। আর বাকি হচ্ছে ২ বৎসর উনি কি খাটবেন? উনি হচ্ছে জেল খাটবেন, জেলে থাকবেন। তাহলে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ কি করতে হবে? কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ৩৬ ধারায় বলা আছে, সকল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উপর অত্র কার্যবিধির ৩য় তফসিলে বর্ণিত সাধারণ ক্ষমতা। ৩৭ ধারায় বলা আছে, ম্যাজিস্ট্রেটদের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা। ৪৬ ধারা, পুলিশ যেভাবে গ্রেপ্তার করবে। এখন পুলিশ বলবে যে ইউ আর আন্ডার অ্যারেস্ট। বলে না অনেক সময়? বলে যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। হ্যাঁ, আপনাকে গ্রেপ্তার করা হলো। এবং ওনাকে কি করা হয়? যে গ্রেপ্তারের কপি আছে সেটা দেখানো হয়। এখন ভালো, ভালো যেটা বললাম, ভালোই, ভালোই বলা হলো সে আপনার সাথে চলে আসলো। আপনি পুলিশ অফিসার। কোনো সমস্যা নেই। তাহলে কথা কর্মের দ্বারা যদি হেফাজতে আত্মসমর্পণ করে ওকে ফাইন। আর যদি কথা কর্মের দ্বারা হেফাজতে আত্মসমর্পণ না করে তাহলে সেক্ষেত্রে পুলিশ অফিসার কি করেন? আপনার হচ্ছে কোমরের যে বেল্ট আছে সেই বেল্টে হাতে জি, আপনাদের কোয়েশ্চেন নিবো। খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়তেছি তো। হ্যাঁ, কোয়েশ্চেন নিবো। হ্যাঁ, আপনার হচ্ছে দেহ স্পর্শ করে কি করতে পারবেন? অ্যারেস্ট হাউ মেড। হ্যাঁ, দেহ স্পর্শ করে পুলিশ অফিসার গ্রেপ্তার করতে পারবেন। তবে যদি এরকম হয় গ্রেপ্তার করার সময় পুলিশ অফিসারকে যদি বাধা দেওয়া হয় বা হচ্ছে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করা হয় তাহলে পুলিশ অফিসার গ্রেপ্তার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় যত পন্থা আছে সব পন্থা কি করতে পারবেন? সমস্ত পন্থা অবলম্বন করতে পারবেন। ঠিক আছে ফাইন। কিন্তু পুলিশ অফিসার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় যদি অপরাধে অপরাধী অভিযুক্ত না হয় তাহলে তার গ্রেপ্তার নিশ্চিতের জন্য কিন্তু মৃত্যু ঘটানো যাবে না। যদি উত্তেজিত হয়ে মৃত্যু ঘটায় তাহলে পুলিশ সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি কিসের অপরাধে দোষী সাব্যস্ত হবেন? কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা বা দণ্ডনীয় নরহত্যার অপরাধে দোষী সাব্যস্ত হবেন। তাহলে গ্রেপ্তার করার জন্য পুলিশ অফিসার যা, যা প্রয়োজন সবই করতে পারবেন। মৃত্যুও ঘটাইতে পারবেন যদি সে কি করে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধে অভিযুক্ত হয়ে থাকে। তাছাড়া মৃত্যু ঘটাতে পারবেন না। অন্য যত ধরনের স্টেপ আছে সব নিয়েই গ্রেপ্তার করতে পারবেন। ৪৬ এ নতুন করে ২০২৫ সালে সংযুক্ত হয়েছে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারি কর্মকর্তার কর্তব্য। কিভাবে গ্রেপ্তার করবেন? তাহলে গ্রেপ্তারকালে পুলিশ কর্মকর্তা যাকে গ্রেপ্তার করেছেন, হ্যাঁ? এবং গ্রেপ্তার করার সময় উনি কি করবেন? পুলিশ অফিসার নিজের নামের একটি সঠিক, দৃশ্যমান, স্পষ্ট পরিচয় গ্রহণ করবেন। উনি যে একজন পুলিশ অফিসার বা উনি যে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যাকে উনাকে সহজে শনাক্ত করা যায়, এমন সঠিক, দৃশ্যমান, স্পষ্ট পরিচয় বহন করতে হবে। সেটা হতে পারে উনার এখানে আপনার হচ্ছে ড্রেস কোড পরা আছে, এখানে নামও আছে বা হচ্ছে উনার কার্ড আছে। এভাবে হচ্ছে যাতে উনাকে সহজে শনাক্ত করা যায়। এবং নিজের পরিচয় প্রকাশ করবেন। যিনি যে অফিসার আপনার হচ্ছে গ্রেপ্তার করবেন, তিনি কি করবেন? আপনার হচ্ছে পরিচয় প্রকাশ করবেন। প্রয়োজন হলে গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং হচ্ছে গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের একজন ব্যক্তিকে যখন পুলিশ অফিসার গ্রেপ্তার করতে যায়, তখন গ্রেপ্তার হয়ে গেলে অনেক মানুষ কিন্তু সেখানে উপস্থিত হয়ে যায়। এখন গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের ওই পুলিশ অফিসার কি করবেন? উনি যে পুলিশ অফিসার সেটার পরিচয়পত্র দেখাবেন এবং উনি যে গ্রেপ্তার করেছেন একজন আসামিকে সেটার একটা স্মারকলিপি তৈরি করবেন এবং স্মারকলিপি সাক্ষীর দ্বারা অন্ততপক্ষে একজন সাক্ষীর দ্বারা কি হবে? সেই স্মারকলিপিটা সত্যায়িত হবে এবং যিনি গ্রেপ্তার করেছেন আ সেই গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিবারের সদস্য বা যে এলাকায় গ্রেপ্তার করা হয়েছে সে এলাকার একজন সম্মানিত বাসিন্দাকে সেই স্মারকলিপিতে স্বাক্ষর করার জন্য আপনার হচ্ছে কি করা হবে? অনুরোধ করা হবে। এবং অবশ্যই সেটা কি হবে? যেকোনো একজন সাক্ষীর দ্বারা সত্যায়িত হবে। এখন যদি সাক্ষী পাওয়া না যায়, কোথা থেকে গ্রেপ্তার হলো? গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অফিসার এক্স-রে ডিউটি চলাকালীন আজকে হলো কত? ২৩/৯/২০২৫ রাত বাজে ২টা জানতে পারল যে এরকম কালভার্টের নিচে কি হয়েছে? কতিপয় ডাকাত দল একত্রিত হয়েছে ডাকাতি করার জন্য। পুলিশ এক্স-রে ডিউটি করাকালীন সময়ে ওই
কালভার্টে উপস্থিত হওয়ার পর গিয়ে দেখতে পায় যে কতিপয় ডাকাত ব্রিজের নিচে কি করতেছে? দেশীয় অস্ত্র-শস্ত্র রান্দা এবং নিয়ে আপনার হচ্ছে ডাকাতি করার আপনার হচ্ছে জন্য অবস্থান করতেছে। এখন পুলিশ অফিসারের উপস্থিতি টের পেয়ে কিছু সংখ্যক ডাকাত কি করলো? আপনার হচ্ছে আগে থেকেই চলে গেল এবং কিছু সংখ্যক ডাকাত দৌড় দিল। তারপরে আমাদের মধ্যে থেকে ধরেন হচ্ছে চৌকুশ পুলিশ অফিসার জুয়েল ভাই, উনি কি করলেন? সেই ডাকাতদের মধ্যে থেকে ২ জন ডাকাতকে হাতে নাতে গ্রেপ্তার করলেন। এখন আ সেখানে সাক্ষী কোথায় পাবে? রাত বাজে ২টা, কালভার্টের নিচে, আশেপাশে কোনো বাড়িঘরও নাই। তাহলে এমন কোনো সাক্ষী পাওয়া না যায়, তাহলে স্মারকলিপিতে গ্রেপ্তার করার সাথে, সাথে স্মারকলিপিতে কি করতে হবে? হ্যাঁ, কারণ উল্লেখ করতে হবে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষরিত বা আঙ্গুলের ছাপ যুক্ত হবে, যাতে তিনি অস্বীকার না করেন। যদি অভিযুক্তকে তার বাসস্থান ছাড়া অন্য কোনো জায়গা থেকে গ্রেপ্তার করা হয়, তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধু-বান্ধব এবং গ্রেপ্তারের সময় আ কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে, মোদ্দা কথা হলো আপনার যাকে গ্রেপ্তার করা হয়েছে তার যে পরিবারের সদস্য অথবা তার আত্মীয় অথবা তার বন্ধুকে কি করতে হবে? যত দ্রুত সম্ভব অবহিত করতে হবে। এইখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কিন্তু একটা কোয়েশ্চেন আসতে পারে। খুবই ইম্পোর্টেন্ট। খুবই ইম্পোর্টেন্ট। যে অন্য কোনো জায়গা থেকে যদি আসামিকে গ্রেপ্তার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে কত ঘন্টার মধ্যে পরিবারের সদস্যদেরকে জানাতে হবে? উত্তর কি হবে? হ্যাঁ, ১২ ঘন্টার বেশি দেরি করা যাবে না। ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত পরিবারের সদস্য, আত্মীয়, বন্ধুকে গ্রেপ্তারের স্থান হতে আপনার হচ্ছে হেফাজতের স্থান জানিয়ে দেওয়া হবে এবং যত দ্রুত সম্ভব আপনার হচ্ছে গ্রেপ্তারের সময় থেকে ১২ ঘন্টার বেশি দেরি করা যাবে না। তার মানে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধবকে গ্রেপ্তারের পর ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে। লাল কালি দিয়ে দাগ দেন। এমসিকিউ পরীক্ষায় আসতে পারে। যে আত্মীয়স্বজনকে কত ঘন্টার মধ্যে গ্রেপ্তারের বিষয়ে জানাতে হবে যদি বাসস্থান ব্যতীত অন্য কোনো জায়গা থেকে গ্রেপ্তার করা হয়। ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে। এখন গ্রেপ্তার করতে গিয়ে ধরেন হচ্ছে জুয়েল ভাই কি করলেন? কিছু উত্তম মাধ্যম দিলেন। এখন অসুস্থ হয়ে গেছে সে। নাক দিয়ে রক্ত পড়তেছে। হ্যাঁ? তাহলে এই ক্ষেত্রে গ্রেপ্তারকৃত ব্যক্তি তার দেহে যদি কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে ৪৬ ই অনুযায়ী মেডিকেল অফিসার ওনাকে কোথায় নিয়ে যাওয়া হবে? সদর হসপিটালে নিয়ে যাওয়া হবে। অথবা যদি সদর হসপিটালে চিকিৎসক না পাওয়া যায় তাহলে নিবন্ধিত একজন চিকিৎসক দিয়ে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে মেডিকেল অফিসার কর্তৃক তার কাছ থেকে সনদপত্র সংগ্রহ করতে হবে এবং আঘাত কি কারণে হয়েছে? পাবলিক অ্যাসাল্ট হতে পারে, পাবলিকে পিটাইছে বা আমরা হচ্ছে আমাদেরকে আগে আঘাত করতে আসে। তারপরে আমরা ধরতে গিয়ে তাদেরকে আঘাত করতে বাধ্য হয়েছি। এই কারণটা কি করতে হবে? নথিভুক্ত করতে হবে। এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি যদি চান তাহলে তার পছন্দের যে আইনজীবী আছে সেই আইনজীবীর সাথে পরামর্শ করার কিন্তু সুযোগ দিতে হবে এবং বিশেষভাবে ১২ ঘন্টার মধ্যে তা নিশ্চিত করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ১২ ঘন্টার যে বিষয়টা এটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। এমসিকিউ পরীক্ষার জন্য বিশেষ করে। অনেক সময় এই সেকশন গুলোতে কিন্তু খুব বেশি অফেন্স হতো। আ যেগুলোকে আপনার হচ্ছে এই সংশোধনী দিয়ে আমরা দেখতেছি যে এই অফেন্স গুলো যাতে না হয়। যে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার ২ দিন, ৩ দিন, ৫ দিন খবর পাওয়া যাচ্ছে না। অবশেষে খবর পাওয়া গেল মিন্ট রোডে ডিবি অফিসে আছে। তাহলে এই ৫ দিন কেন খবর পাওয়া যাবে না? কারণ আমার কথা হলো আমাদের কথা হলো এই আইনের কথা হলো এখন সংশোধন হয়েছে। গ্রেপ্তার হলে ১২ ঘন্টার মধ্যে যদি অন্য কোনো জায়গা থেকে গ্রেপ্তার হয় তাহলে অবশ্যই ১২ ঘন্টার মধ্যে আইনজীবীর সাথে পরামর্শ করার বা হচ্ছে নিকট আত্মীয়ের সাথে দেখা করার তাকে সুযোগ দিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। ৪৬ এর বিতে বলা আছে, যেই পুলিশ অফিসার গ্রেপ্তার করলেন, সেই পুলিশ অফিসার যেই থানার এলাকায় গ্রেপ্তার করলেন, সেইখানকার যে সাধারণ ডায়েরি আছে, সেই সাধারণ ডায়েরিতে কি করতে হবে? গ্রেপ্তারের কারণ উল্লেখ করতে হবে এবং হচ্ছে অভিযোগ কে করেছে, তার তথ্য কে দিয়েছে, নাম কে দিয়েছে সেটা লিখতে হবে। যার কাছে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে তার নাম, তথ্য লিখতে হবে। এখন সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত অবশ্যই করতে হবে। যেই থানার এলাকায় গ্রেপ্তার করা হয়েছে, সেই থানার সাধারণ ডায়েরি আছে, সেই ডায়েরিতে গ্রেপ্তারের বিষয়টা কি করতে হবে? অন্তর্ভুক্ত করতে হবে এবং পরিবারের কাছে সেই তথ্য প্রদান করতে হবে। এখন অন্য থানায় যদি গ্রেপ্তার হয়ে থাকে, আসামি হলো আপনার আ আ লক্ষ্মীপুর থানার কিন্তু গ্রেপ্তার হয়েছে ঢাকার কেরানীগঞ্জ থানা থেকে। তাহলে এই ক্ষেত্রে ওই গ্রেপ্তারের যে মেমোরেন্ডামের কপি আছে সেই কপি সেই থানার অফিসার ইনচার্জ বরাবর কি করতে হবে?
অফিসার ইনচার্জ বরাবর প্রেরণ করতে হবে। তারপরে সেটা সাধারণ ডায়েরিতে কি হবে? অন্তর্ভুক্ত হবে। এবং পরিবার পরিচিত যারা আছে সাধারণ ডায়েরিতে ডায়েরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার হওয়া ব্যক্তির আত্মীয়, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীকে গ্রেপ্তার সম্পর্কে কি থাকবেন? তথ্য দিতে বাধ্য থাকবেন। আপনারা ভয় পায়েন না। এখান থেকে পরীক্ষায় আহামরি আসার মতো কিছু নেই। না পড়লেও চলবে পরীক্ষার জন্য। শুধু একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এমসিকিউ পরীক্ষার জন্য যে ১২ ঘন্টার যে বিষয়টা সেটা মনে রাখতে হবে। স্পেশাল এটাই আমি দেখতেছি যে এমসিকিউ পরীক্ষায় আসার মতো। সাধারণ ডায়রি এইটা পরীক্ষায় আসার মতো না। আচ্ছা ৪৬ এর ছি, গ্রেপ্তারের তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন। তাহলে প্রতিটি জেলার যেই এসপি সাহেব আছেন, এসপি সাহেব কি করবেন? ওনার অধস্তন অনুযায়ী আপনার হচ্ছে একেবারেই সর্বনিম্ন যদি বলা হয় অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। পদমর্যাদার নিচে নয়। এমন একজন কর্মকর্তাকে কি করবেন? এমন একজন কর্মকর্তাকে মনোনীত করবেন। কিসের জন্য মনোনীত করবেন? কাকে গ্রেপ্তার করা হয়েছে সেগুলো আপনার হচ্ছে তথ্য সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য। তাহলে এই কর্মকর্তা গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম, ঠিকানা এবং যেসব অপরাধের কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সেই সকল তথ্য কি করবেন? তথ্য সংরক্ষণ করবেন এবং তথ্যগুলো স্পষ্টভাবে প্রদর্শন করবেন। সম্ভব হলে ডিজিটাল আকারে প্রতিটি থানায়, জেলায়, মহানগরে, সদর দপ্তরে সেগুলো কি করা হবে? সংরক্ষণ করা হবে। ৪৬ এর ডিতে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার দায়িত্ব হবে গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার দায়িত্ব হবে তার স্বাস্থ্য ও নিরাপত্তার যথাযথ দায়িত্ব নেয়া। ৪৬ এর ইতে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ মনে হয় তাহলে তার দেহে যদি কোনো আঘাতের চিহ্ন থাকে তাহলে তাকে দ্রুত পরীক্ষার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে একজন চিকিৎসক কর্মকর্তার কাছে পাঠানো হবে। সরকারি কর্মকর্তা যদি পাওয়া না যায় তাহলে নিবন্ধিত চিকিৎসকের কাছে পাঠানো হবে। আর যদি গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন মহিলা হয় এবং তাকে যদি পরীক্ষা-নিরীক্ষা করতে হয় তাহলে সেই ক্ষেত্রে একজন নারী চিকিৎসক দ্বারা কি করতে হবে? হ্যাঁ, নারী চিকিৎসক বা হচ্ছে তার তত্ত্বাবধানে আপনার হচ্ছে সেই পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ৪৮ এ বলা আছে যাকে গ্রেপ্তার করতে হবে সেই ব্যক্তি যে স্থানে প্রবেশ করেছে সেই স্থানে তল্লাশি। তাহলে যে স্থানে তল্লাশি করার সেই স্থানে তল্লাশি করার জন্য সেখানকার যে মালিক আছেন, ধরেন একজন অপরাধী একটা গোডাউনের ভিতরে ঢুকে গেছে। তাহলে গোডাউনের যে মালিক আছেন, হ্যাঁ? তিনি কি করবেন? পুলিশ অফিসারকে যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দিবেন। এখন যদি বলে গোডাউনের মালিক না ঢুকতে দিব না, তাহলে সেই ক্ষেত্রে দরজা-জানালা ভেঙে কি করা যাবে? দরজা-জানালা ভেঙে প্রবেশ করা যাবে। তবে অন্দরমহলে যদি মহিলা থাকে, তাহলে সেই মহিলাকে অবাধে সোজা সরে দেওয়ার জন্য কি করা হবে? সুযোগ দেওয়া হবে। ৪৯ এ বলা আছে পুলিশ গ্রেপ্তার করার জন্য আপনার হচ্ছে একটা ঘরে প্রবেশ করল। এখন প্রবেশ করার পর আ ওইখানে হচ্ছে আটক হয়ে গেল, আটকে গেল। যদি আটকে যায় তাহলে সেই ক্ষেত্রে পুলিশ অফিসার কি করতে পারবেন? আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দরজা-জানালা ভেঙে ফেলতে পারবেন মুক্তি লাভের জন্য। আচ্ছা ৫২ ধারায় যে বিষয়টা বলা আছে যে কোনো মহিলার দেহ তল্লাশির যদি প্রয়োজন হয় তাহলে মহিলার শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে একজন মহিলার দ্বারা কি করতে হবে? মহিলার দ্বারা দেহ তল্লাশি করতে হবে। 52, 53 তে বলা আছে আচ্ছা এগুলি লাগবে না অপরাধজনক অস্ত্র। হুম। 54 ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিনা পরোয়ানায় গ্রেপ্তার এটাকে একেবারে ঢেলে সাজানো হয়েছে ৫৪ ধারাকে। আপনাদের এমসিকিউ পরীক্ষায় ইতিপূর্বে আসতো যে কয়টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? কয়টি গ্রাউন্ডে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারতেন আগে হচ্ছে চিফ সুডারার CIPSODERR অর্থাৎ ৯ টা ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারতেন। এখন সেটা কয়টা হয়েছে? এখন সেটা ১১ টি হয়েছে। কয়টি হয়েছে? ১১ টি। এমসিকিউ পরীক্ষায় যদি কোয়েশ্চেন আসে, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা অনুযায়ী পুলিশ কয়টি ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন? উত্তর কি হবে? উত্তর হবে ১১ টি ক্ষেত্রে। প্রথমেই বলা আছে পুলিশ কর্মকর্তা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই গ্রেপ্তার করতে পারবেন। প্রথমত, যিনি পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে কোনো জ্ঞাতব্য cognizable offense বা অপরাধ সংঘটন করেন। তাহলে cognizable offense বলতে এখানে কি বোঝানো হয়েছে?
কগনিজেবল অফেন্স বলতে আমলযোগ্য অপরাধ সংগঠিত করেন। তাহলে পুলিশ অফিসারের উপস্থিতিতে কেউ যদি আমলযোগ্য অপরাধ সংগঠন করেন তাহলে সেই ক্ষেত্রে পুলিশ তাকে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তাহলে কগনিজেবল অফেন্স এর ক্ষেত্রে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। দ্বিতীয়ত বলা আছে যে কোনো ব্যক্তির বিরুদ্ধে যুক্তিসঙ্গত অভিযোগ রয়েছে যে হচ্ছে ওই ব্যক্তি এমন কোনো অপরাধ করেছে যার শাস্তি ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য যা জামিন দার জামিনসহ বা ছাড়া হতে পারে। তাহলে ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য এমন অপরাধের ক্ষেত্রে পুলিশের কাছে যদি যুক্তিসঙ্গত তথ্য থাকে যে তিনি এরকম জ্ঞাতব্য অপরাধ করেছেন, তাহলে পুলিশ তাকে কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। অথবা যেকোনো ব্যক্তি যার বিরুদ্ধে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেছে যে ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ, হ্যাঁ? অথবা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ করেছেন, এরকম পুলিশের কাছে কি থাকে? যুক্তিসঙ্গত বিশ্বাস করার কারণ থাকে। সেই ক্ষেত্রেও পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ওয়ারেন্ট নেই কিন্তু পুলিশের কাছে মনে হচ্ছে যে ৭ বছর কারাদণ্ডযোগ্য অপরাধ করেছে। ৭ বছরের ঊর্ধ্বে হোক নিচে হোক পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। চতুর্থত বলা আছে হাউস ব্রেকিং। একজন ব্যক্তি, আপনি হলেন একজন অ্যাডভোকেট। এখন রাত্র বাজে ২টা, আপনার হাতে কি আছে? ঘর ভাঙার সরঞ্জাম আছে। হাতুড়া, বাটাল এগুলো আছে। তাহলে আপনার কাছে তো এগুলো থাকার কথা না। তাহলে কি কারণে আপনার কাছে হচ্ছে ঘর ভাঙার সরঞ্জাম আছে? সেটা যদি কারণ দর্শাইতে না পারেন তাহলে পুলিশ আপনাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ৫ম বলা আছে যেকোনো ব্যক্তি সরকারের আদেশে যদি অপরাধী হিসাবে ঘোষিত হয়, অর্থাৎ প্রক্লামেশন অফ অ্যান অফেন্ডার, অর্থাৎ ঘোষিত অপরাধী। ঘোষিত অপরাধীকে পুলিশ কি করতে পারেন? ঘোষিত অপরাধীকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ৬ষ্ঠ বলা আছে যে কোনো ব্যক্তির নিকট যদি স্টোলেন গুডস পাওয়া যায়। স্টোলেন গুডস মানে কি? চোরাই মাল। তাহলে যদি কোনো ব্যক্তির কাছে চোরাই মাল পাওয়া যায়, পুলিশ তাকে কি করতে পারবেন? পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ৭ম বলা আছে আ যদি কোনো ব্যক্তি পুলিশের কাজে বাধা দেন বা হচ্ছে আইনানুগ হেফাজত থেকে পালানোর চেষ্টা করেন, তাহলে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ৮ম বলা আছে বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী আছে, এই সশস্ত্র বাহিনী থেকে যদি কেউ পলায়ন করে, পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ৯ নম্বরে বলা আছে একজন ব্যক্তি যিনি হচ্ছে বাংলাদেশের বাইরে কোনো অপরাধ সংগঠন করেছেন। এখন পুলিশের কাছে সেই মর্মে তথ্য আছে। তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের বাইরে অপরাধ সংগঠন করে এখন বাংলাদেশে অবস্থান করেছেন, ওই ব্যক্তিকে পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ১০ নম্বরে বলা আছে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সাধারণত সাজা পরোয়ানা খাটার পর আদালত কিন্তু এরকম আদেশ দিয়ে থাকেন। পরোয়ানা শেষ হওয়ার পর ওই ব্যক্তি যখন মুক্তি পাবে, আগামী ৫ বছর বা ৩ বছর উনি যেই বাসস্থানে থাকেন, সেই বাসস্থান সম্পর্কে কি করবেন? অবগত করবেন। এখন তিনি যদি অবগত না করেন, যেকোনো মুক্তিপ্রাপ্ত দণ্ডিত আসামি, দণ্ডিত ব্যক্তি যিনি ৫৬৫ র উপধারা ৩ নিয়ম ভঙ্গ করেছেন, এরকম ভঙ্গকারী ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় কি করতে পারেন? গ্রেপ্তার করতে পারেন। ১১ নম্বরে বলা আছে যাকে গ্রেপ্তারের জন্য পুলিশের কাছে অনুরোধপত্র পাওয়া গেছে, সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। আমরা যদি একটু সামারি করি, আ একে হলো আপনার কগনিজেবল অফেন্স, কেউ যদি আমলযোগ্য অপরাধ করে, নোট করে রাখেন, দাগ দিয়ে রাখেন। ১ নম্বরে হলো আমলযোগ্য অপরাধ, ২ নম্বরে হলো ৭ বছরের কম কারাদণ্ডযোগ্য অপরাধ, তৃতীয়ত হলো ৭ বছরের বেশি কারাদণ্ডযোগ্য অপরাধ, চতুর্থ হলো হাউস ব্রেকিং, ৫ম হলো ঘোষিত অপরাধী, ৬ষ্ঠ হলো চোরাই মাল, ৭ম হলো আপনার হচ্ছে দায়িত্ব পালনে বাধা দেয়, ৮ম হলো সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করে, ৯ম হলো বাংলাদেশের বাইরে কোনো অপরাধ করে, আর ১০ম হলো হচ্ছে ৫৬৫ ভঙ্গ করে, আর ১১তে হলো আপনার হচ্ছে পুলিশ কর্মকর্তার কাছে যাকে গ্রেপ্তারের জন্য রিকুইজিশন বা হচ্ছে অনুরোধপত্র পাওয়া গেছে। এই ১১টা পয়েন্টে পুলিশ কি করতে পারবেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন ৫৪ ধারা অনুযায়ী। ৫৫ ধারায় বলা আছে ৫৪ ক গ্রেপ্তারের কারণ জানানো, এই ৫৪ ক নতুন করে যুক্ত হয়েছে। যেকোনো পুলিশ কর্মকর্তা যদি পরোয়ানা ছাড়া কাউকে গ্রেপ্তার করেন,
তবে গ্রেপ্তারের সময় সেই ব্যক্তিকে কি কারণে গ্রেপ্তার করা হচ্ছে, সেই কারণ কিন্তু জানাতে হবে। ৫৫ তে বলা আছে ভবঘুরে অভ্যাসগত প্রবৃত্তিকে গ্রেপ্তার। তাহলে থানার এলাকার মধ্যে প্রবেশ করে, হ্যাঁ? যে ভবঘুরে নিজের সম্পর্কে আপনার হচ্ছে সন্তোষজনক বিবরণ দিতে না পারে, অভ্যাসগতভাবে যদি গৃহভঙ্গকারী বা চোর হয়, তাহলে সেই ক্ষেত্রে পুলিশ কি করতে পারেন? বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে ৫৪ ধারায় আপনার হচ্ছে সর্বমোট এখন এটা কারেকশন হবে। ৫৪ ধারায় সর্বমোট কয়টি ছিল? ১১ টি। আর ৫৫ ধারায় কয়টি? ৩ টি। তাহলে ১১ আর আপনার হচ্ছে ৩ কয়টি হলো? ১২, ১৩, ১৪, ১১, ১২, ১৩, ১৪ এই ১৪ টি ক্ষেত্রে পুলিশ এখন কি করতে পারবেন? এই ১৪ টি ক্ষেত্রে পুলিশ এখন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তারপরে হচ্ছে ৬১ ধারা, ৬১ তারপরে আজকে ছেড়ে দিব। এটা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। বিনা পরোয়ানায় যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, তাহলে তাকে কত ঘন্টার বেশি আটক রাখা যাবে না। বিনা পরোয়ানায় যদি কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যুক্তিসঙ্গত কারণ ছাড়া, তাকে ২৪ ঘন্টার বেশি কি করা যাবে না? ২৪ ঘন্টার বেশি হেফাজতে আটক রাখা যাবে না। তবে এই ক্ষেত্রে আপনার হচ্ছে আ গ্রেপ্তারের স্থান হতে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার যে সময়টা আছে, সেই সময়টা কি হবে? সেই সময়টা বাদ যাবে। তো বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে কত ঘন্টার বেশি আটক রাখা যাবে না? উত্তর কি হবে?